দেশে ফিরলেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। জাতিসংঘ সাধারণ অধিবেশনে ছিলেন স্পটলাইটে, বাইডেন সহ বিশ্ব নেতাদের সঙ্গে বৈঠক। অনিয়মের শেষ নেই, এসপি মিজানের ব্যক্তিগত কাজে ব্যবহার করত পুলিশ সদস্যদের, টিসিবির পণ্য আত্মসাতের অভিযোগ। কাউনিয়া পয়েন্টে বিপদসীমার উপরে তিস্তার পানি, রংপুর, কুড়িগ্রাম ও লালমনিরহাটের নিম্নাঞ্চল প্লাবিত, আতঙ্কে হাজারো মানুষ। দখলদারের থাবায় অস্তিত্ব সংকটে কুষ্টিয়ার জিকে খাল, জলাবদ্ধতার কবলে হাজার হাজার বিঘা ফসলি জমি, দ্রুত খননের দাবি। এবং হাসান নাসরুল্লাহ হত্যায় মধ্যপ্রাচ্যে উত্তেজনা, ঐতিহাসিক টার্নিং পয়েন্ট বলে নেতানিয়াহু, প্রতিশোধের হুঙ্কার ইরানের। দেখছিলেন শিরোনাম সংবাদ সকালের, সঙ্গে আছি আমি লিনিয়া আফরোজ। এবারে জানাবো পুরো সংবাদ। জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশন এবং অন্যান্য উচ্চ পর্যায়ে দ্বিপক্ষীয় বৈঠক শেষে ঢাকায় ফিরেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শনিবার দিবাগত রাত ৩:৩০টার পর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেন প্রধান উপদেষ্টা ও তার সফরসঙ্গীরা। তাদের বহনকারী কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইট শুক্রবার স্থানীয় সময় রাত ৯:৩০টায় ঢাকার উদ্দেশ্যে নিউ ইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে। নিউ ইয়র্ক সফরে ডক্টর ইউনূস মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সহ ১২টি দেশের সরকার ও রাষ্ট্রপ্রধান, বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রধানের সঙ্গে সাক্ষাৎ করেন। অধিবেশনের ফাঁকে সাইডলাইনে ৪০টি উচ্চ পর্যায়ের বৈঠকে অংশ নেন প্রধান উপদেষ্টা। গত ২৩ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্ক পৌঁছান তিনি। অনিয়মের শেষ নেই এসপি মিজানুর রহমানের। ঢাকা ও গোপালগঞ্জে তার ব্যক্তিগত সম্পদ ও বাড়ির পাহারায় নিয়োগ দিতেন পুলিশ সদস্যদের, এমনকি তাদের দিয়ে করাতেন দিন মজুরের কাজও। পুলিশ লাইন্সে টিসিবির পণ্য মজুত করে বিক্রি করে দিতেন মোড়ক বদলে। অভিযোগ আছে পুলিশ সদস্যদের বরাদ্দের টাকা আত্মসাৎ করেন তিনি। মিজানের অপকর্ম দুর্নীতি নিয়ে আলিমুজ্জামান সাফওয়ানের ২ পর্বের বিশেষ রিপোর্টের আজ দেখুন শেষ পর্ব। ক্যামেরায় ছিলেন মতিউর রহমান জনি ও মামুন ইসলাম। পুলিশ সুপার মিজানুর রহমান ক্ষমতার অপব্যবহার করেছেন প্রতিনিয়ত। ১৭তম বিসিএস পুলিশের এই কর্মকর্তা সবশেষ পদোন্নতি পেয়ে পুলিশ সুপার হন ২০০৬ সালে। এরপর আদালতের নির্দেশে ২০২২ সালে বনে যান অতিরিক্ত আইজিপি। সদ্য বাধ্যতামূলক অবসরে যাওয়া এই কর্মকর্তা ঢাকা গোপালগঞ্জে গড়েছেন সম্পদের পাহাড়। আছে একাধিক রাইস মিল, এগ্রো ফার্ম ও সার কারখানা। আর ব্যক্তিগত এসব সম্পদ পাহারায় ঢাকা থেকে জোরপূর্বক পাঠাতেন পুলিশ সদস্যদের। আমার গোপালগঞ্জের জন্য ২ মাসের জন্য চালের ফ্যাক্টরিতে কাজ করছি, 2 মাসের জন্য ছিলাম আর কি, জোরপূর্বক দিয়েছিল। তাই আমাদেরকে পুলিশ হিসাবে না, একজন লেবার অর্থাৎ রাজমিস্ত্রি হিসেবে সবসময় সে ব্যবহার করত। ঢাকার মিরপুর ও উত্তরায় বাড়ি রয়েছে মিজানের। পূর্বাচলের প্লটে চলমান বাড়ি নির্মাণ কাজ। এখানেও শ্রমিক হিসাবে দিনমজুরের কাজ করাতেন পুলিশ সদস্যদের। উত্তরা, কেরানীগঞ্জ এবং দিয়াবাড়িতে তার ৩-৪ জায়গায় 4টা বাড়ি আছে। এই বাড়িগুলো সম্পূর্ণ আমাদের দ্বারা কাজ করাইছে। তার বাসায় যে লেবারের কাজগুলো আছে, ইট, বালি, সিমেন্ট এগুলো উপরে নেওয়া, বিল্ডিংয়ের কাজ করা, এগুলো প্রত্যেকটা কাজ করাইতো। মাটি খোঁড়ার থেকে শুরু করে তার 6তলা বিল্ডিং পুরো পুলিশ সামলা করি। অভিযোগ আছে বাসার গৃহস্থলী কাজও করাতেন পুলিশদের দিয়ে। অস্বীকৃতি জানালে করা হতো বহিষ্কার, আবার বহিষ্কারাদেশ প্রত্যাহারে নেওয়া হতো টাকা। যারা ক্যাম্পে ছিলাম ওই ক্যাম্প থেকেও লোক ক্লোজ করতো। যদি না আসতাম তাহলে পানিশমেন্ট, সাসপেনশন করতো। আর সাসপেনশন করলে তো আপনার মনে করেন যে 1 লাখ 1.5 লাখ টাকা যাইতো। মুখস্থ একটা শোনাই দেয় যে তুমি সাসপেনশন, এই কথা বলে আমার কাছে ৮০,০০০ টাকা নেয়। ওনার একটা সবচেয়ে প্রফিটেবল ব্যবসা ছিল, সাসপেনশন করলে 1 লাখ টাকা নিতেন। 1 লাখ 1.5 লাখ টাকার নিচে সাসপেনশন উইথড্র করতেন না। ২০২৪ সালের জাতীয় নির্বাচন সহ 4 ধাপের উপজেলা নির্বাচনে একাই আত্মসাৎ করেছেন নিজ ফোর্সদের জন্য বরাদ্দ টাকা। এছাড়াও সরকারি টিএ বিল থেকে নিতেন 30% টাকা। একটা 11 লক্ষ টাকার বিল, একটা 9 লক্ষ টাকার বিল, টোটাল 20 লক্ষ টাকা দিয়েছেন। বাকি এখন আমরা ৬৭ লাখ টাকা পাবো। টিএ বিল উনি সর্বনিম্ন আপনার 30 থেকে 35% টিএ বিলে কাটিং দিত। অবৈধ সার কারখানার পাশাপাশি পুলিশ লাইন্সে মিজানের রয়েছে গোডাউন। টিসিবির পণ্য বস্তা পাল্টে বিক্রি করে দিতেন বেশি দামে। প্যাকেজিং করে এগুলো বাহিরে বিক্রি করতো, বিভিন্ন জায়গায় দিত, করতো। এটা তার একটা প্রফিটেবল ব্যবসা ছিল। উনি এটা থেকে ফোর্সের বহুত টাকা করছে। মিজানের এসব অপকর্ম বাস্তবায়নে গড়ে তুলেছেন মিজান স্কোয়াড নামের নিজস্ব বাহিনী।
যারা নিয়ন্ত্রণ করত মিজানের অপরাধ সাম্রাজ্য। সরকারি তেল চুরি থেকে শুরু করে মিজানের কথার বাইরে গেলে দেওয়া হতো হত্যার হুমকিও। আমরা যারা একটু কথা বলার সুযোগ পাইছি, আমরা একটু কথা বলছি, আমাদেরকে মারার জন্য তারা 200 লোক রেডি করছে এরকম একটা। এবং তারা যে আমাকে এবং আমার সাথে যারা সৎ স্যার ছিল, স্যারদেরকে হুমকি দিয়েছে, সেই হুমকির স্ক্রিনশট আমার কাছে আছে। এসব অপরাধের বিষয়ে জানতে এসপি মিজানের বাসায় দেশ টিভি। তবে চাকরি না থাকলেও তেজগাঁয়ের বাসায় দেখা মিলল পুলিশ সদস্যদের। ওটা হ্যাঁ, চাকরিতে নাই আর কি, এখন কাগজপত্র চলতেছে আর কি, শেষ হওয়া পেনশন বা এসপি মিজানের সাথে কথা বলতে চাইলে বাসায় না থাকার অজুহাতে কথা বলতে রাজি হননি তিনি। আলিমুজ্জামান সাফওয়ান, দেশ টিভি, ঢাকা। শাশুড়ির প্রভাব খাটিয়ে পিডিপির কাজ ভাগিয়ে নিতেন সাবেক এমপি শিরিন আক্তারের মেয়ের জামাই আতিক আহমেদ। শুধু তাই নয়, গৃহায়ণ কর্তৃপক্ষের কর্তাদের যোগসাজশে কাজ নিয়ে মোটা অঙ্কের কমিশনও পান গৃহায়ণ কর্তৃপক্ষের কিছু অসাধু কর্মকর্তা। রাজধানীর অফিসার্স ক্লাবের ভবনে এসি কেনার নামে লোপাট করেছে কয়েক কোটি টাকা। বিস্তারিত উঠে এসেছে শাহাদাত নিশাদের অনুসন্ধানী রিপোর্টে। আওয়ামী লীগ সরকারের আমলে লুটপাটের চিত্র ছিল প্রকাশ্যে। মন্ত্রী এমপির আত্মীয় থেকে কাজের বুয়াও হয়েছেন শত কোটি টাকার মালিক। সরকারের আমলা থেকে পিয়নও ঘুষ দুর্নীতির মাধ্যমে কামিয়েছেন শত শত কোটি টাকা। দুর্নীতির আখড়া হয়ে দাঁড়িয়েছে সরকারি অফিসগুলো। তেমনি এক দপ্তর, গণপূর্ত অধিদপ্তর, যেখানে কিছু অসাধু কর্মকর্তার কুকর্মে কুলসিত পুরো দপ্তর। চলুন দেখে আসা যাক দুর্নীতির একটি নমুনা। রাজধানীর অফিসার্স ক্লাব, যেখানে সেন্টার এসি লাগানোর জন্য সিদ্ধান্ত নেয় গণপূর্ত মন্ত্রণালয়। গেল 9 জুন অতিরিক্ত প্রধান প্রকৌশলীর সভাপতিত্বে এসির গুণগত মান বিবেচনায় সিদ্ধান্ত হয় আমেরিকান দানাম বুশ ব্র্যান্ডের এসি ব্যবহার করা হবে। নির্দেশনা দিয়ে জারি হয় প্রজ্ঞাপন। সেখানে যেসব ব্র্যান্ডের এসি ব্যবহার করা যাবে না, তার মধ্যে খারাপ ব্র্যান্ড হিসেবে উল্লেখ করা ছিল ক্লিমা ভেনেটার নাম। নবনির্মিত অফিসার্স ক্লাব ঢাকার বহুতল ভবনে সেন্ট্রাল এয়ার কন্ডিশন সাপ্লাই ও ইনস্টলেশনের ঠিকাদার হিসেবে কাজ পায় পদ্মা অ্যাসোসিয়েট, যার কর্ণধার মিনারুল আলম। কিন্তু পরবর্তীতে পদ্মা অ্যাসোসিয়েট থেকে সাব ঠিকাদার হিসেবে কাজটি হাতিয়ে নেয় গ্রিনটেক নামে একটি কোম্পানি, যার মালিক বিগত সরকারের মহিলা এমপি ও কেন্দ্রীয় সৈনিক লীগের সভাপতি শিরিন আহমেদের মেয়ের জামাই আতিক আহমেদ। অভিযোগ আছে শাশুড়ির দলীয় প্রভাব ও পিডব্লিউডির অতিরিক্ত চিফ ইঞ্জিনিয়ার আশরাফের মাধ্যমে অর্থের বিনিময়ে কাজটি ভাগিয়েছেন তিনি। এবার দেখা যাক অনিয়মের চক্র কতদূর গড়িয়েছে। আমেরিকা কিংবা ইতালি থেকে দানাম বুশ ব্র্যান্ডের এসি কিনতে হলে নিয়ম অনুযায়ী এলসি খুলতে হয় ওই ব্র্যান্ডের বরাবর। এবার দেশ টিভির হাতে আসে এসি কেনার এলসির কপি। এলসিতে দেখা মেলে ভয়াবহ তথ্য। নিয়ম অনুযায়ী যে ব্র্যান্ডের এসি কেনা হয় সেই কোম্পানির নামে এলসি ওপেন করতে হয়, কিন্তু এলসির কপিতে কোনো ব্র্যান্ডেরই নাম পাওয়া যায়নি। আর দানাম বুশ থেকে পণ্য আনতে হলে এলসি খুলতে হবে যুক্তরাষ্ট্র বা ইতালি কোম্পানির বরাবর। তবে দেশ টিভির হাতে আসা এলসির কপিতে দেখা যায় সিঙ্গাপুরের নাম। 17 কোটি টাকার প্রকল্প হলেও দুটি এলসিতে দেখা যায় মাত্র $2,20,060, অর্থাৎ মোট 2,75,07,500 টাকার এলসি খুলেছে গ্রিনটেক। তার মানে এর থেকে বেশি টাকার পণ্য আনছেন না তারা, যদিও আন্তর্জাতিক বাজারে দানাম বুশ ব্র্যান্ডের পণ্যের দাম এর থেকে কয়েক গুণ বেশি। অবশ্য এ নিয়ে মুঠোফোনে গ্রিনটেকের কর্ণধার আতিক নিজের অপরাধ ঢাকতে বলেন সিঙ্গাপুর হয়েই এসির প্রোডাক্ট আনবেন তারা। এলসির বিষয়টিও এড়িয়ে যান তিনি। এলসি এগুলোর ব্যাপারে আপনি বেটার হলো যে আপনি পদ্মাকে জিজ্ঞেস করতে পারেন, কারণ এলসি গুলো তো পদ্মা ওপেন করছে। অভিযোগ আছে এই বাজেটের ভাগবাটোয়ারায় আছেন অতিরিক্ত প্রধান প্রকৌশলী মোহাম্মদ আলমগীর, তার সাথে রেখেছেন নির্বাহী প্রকৌশলী রাজু আহমেদ, উপবিভাগীয় প্রকৌশলী সঞ্জয় হালদার ও তত্ত্বাবধায়ক প্রকৌশলী তৈমুল আলমকে। প্রজ্ঞাপনের বাইরে এসির প্রোডাক্ট আমদানি করতে সিঙ্গাপুরে এলসি খুললেও গ্রিনটেক নিয়ে নীরব এই প্রকৌশলীরা। এ নিয়ে কথা বলতে গেলে পাওয়া যায়নি অতিরিক্ত প্রধান প্রকৌশলী মোহাম্মদ আলমগীরকে। একই সাথে ক্যামেরার সামনে কথা বলতেও রাজি হয়নি নির্বাহী প্রকৌশলী রাজু আহমেদ। শাহাদাত নিশাদ, দেশ টিভি, ঢাকা। আইনজীবী সহকারী থেকে ময়মনসিংহ 2 আসনের সাবেক সংসদ সদস্য ও প্রতিমন্ত্রী শরীফ আহমেদের ব্যক্তিগত সহকারী হয়ে শত কোটি টাকার মালিক বনে গেছেন হাবিবুর রহমান হাবিব। ক্ষমতার প্রভাব খাটিয়ে অবৈধভাবে টাকা উপার্জনের পাশাপাশি সাধারণ মানুষের উপর অমানসিক নির্যাতন চালানোর অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। স্বৈরাচার শেখ হাসিনা সরকারের পতনের পর গা ঢাকা দেয়া হাবিবকে আইনের আওতায় আনার দাবি জানিয়েছে এলাকাবাসী।
ইলিয়াস আহমেদের পাঠানো তথ্যচিত্রে টুম্পা আফরোজের ডেস্ক রিপোর্ট। ময়মনসিংহের তারাকান্দা উপজেলার অজপাড়া ঢাকুয়া গ্রামের বাসিন্দা হাবিবুর রহমান হাবিব অভাবের তাড়নায় এসএসসি পাশ করে ময়মনসিংহে এক আইনজীবীর সহকারী হিসেবে কাজ শুরু করেন তিনি। এরপর ২০১৪ সালে ফুলপুর তারাকান্দা থেকে শরীফ আহমেদ এমপি নির্বাচিত হলে তার ব্যক্তিগত সহকারী হন হাবিব। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে। এমপি গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রীর দায়িত্ব পেলে আরও বেড়ে যায় তার দাপট। নিয়োগ বাণিজ্য, তদবির এবং চাঁদাবাজি করে হাতিয়েছেন কোটি কোটি টাকা। গ্রামের বাড়ির ১ কিলোমিটার পূর্বে নির্মাণ করেছেন দৃষ্টিনন্দন গেট। বাড়িতে যাওয়ার কাঁচা রাস্তাও একাধিকবার পাকা করিয়েছেন তিনি। গ্রামে আলিশান বাড়ি, বাড়ির সামনে দৃষ্টিনন্দন মসজিদ, তারাকান্দা, ময়মনসিংহ এবং ঢাকায় একাধিক বাড়ি নির্মাণের পাশাপাশি কিনেছেন কয়েক একর জমি। এমনকি বিগত ইউপি নির্বাচনে প্রভাব খাটিয়ে নিজের পছন্দের প্রার্থীকে জেতানোরও অভিযোগ আছে তার বিরুদ্ধে। আর ঢাকা বাসা আছে 2টা, ঢাকা আছে 2টা, ময়মনসিংহ শহরে আছে 2টা, আর মনে করেন যে তারাকান্দা আছে, জায়গা জমি আছে বহুত। আর এই যে মনে করেন যে বাসাটা করছে, গেট করে করছে, এটা তো প্রধানমন্ত্রীও নাই এরকম। মসজিদ 2বার ভাঙছে, ভাঙিয়া লক্ষ কোটি কোটি টাকা কামাই করছে করে। আর একজনের জালা ডাক্তারের জমি 25 কাঠা এই জোরে দখল করছে। মনোনয়ন বাণিজ্য থেকে শুরু করে দুর্নীতি অনেক কিছুই করছে। রাস্তাঘাট একবারের বন্দি 4বার পাকা করছে। আর ওই দিক থেকে তার নামে অনেক অভিযোগ। সরকার পতনের পর গা ঢাকা দেন হাবিব। এ বিষয়ে তার ভাই রফিকুল ইসলাম জানান, আইনজীবীর সহকারী থাকা অবস্থাতেই অর্থবিত্তের মালিক হয়েছেন হাবিব। তার বাড়ি তার আলাদা টেয়াদা করছে, চাকরি করিয়া করছে আলাদা, আগে চাকরি করিয়া, আর পিএইচডি করে বাড়ি করছে না। দ্রুত দুর্নীতিগ্রস্তদের আইনের আওতায় এনে বিচার করা দরকার বলে মনে করেন দুদকের সাবেক আইনজীবী। তদন্ত হতে পারে, আইনানুগ ব্যবস্থা নেওয়া উচিত। বর্তমানে যে একটি সরকার আসছে, এই সরকার নিরপেক্ষভাবে কাজ করতেছে এবং অনিয়ম দুর্নীতি যেগুলো আছে এগুলোর ব্যাপারে কঠোর পদক্ষেপ নেবে বলে আমি মনে করি। সাবেক প্রতিমন্ত্রী শরীফ আহমেদের প্রভাবে হাবিব আত্মসাৎ করেছেন সাধারণ মানুষের শত শত কোটি টাকা। এসব টাকা ফেরত না পেলে হাবিবের বিরুদ্ধে মামলা করবেন বলে জানিয়েছেন ভুক্তভোগীরা। নিউজ ডেস্ক, দেশ টিভি। উজানের ঢল আর টানা বৃষ্টিতে বিপদসীমার উপর দিয়ে বইছে তিস্তার পানি। বাড়ছে ধরলা, দুধকুমার ও ব্রহ্মপুত্র নদের পানিও। রোববার সকাল 9টায় কাউনিয়া পয়েন্টে বিপদসীমার 31 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয় তিস্তার পানি। প্লাবিত হয়েছে রংপুর, নীলফামারী, লালমনিরহাট ও কুড়িগ্রামের নির্মাঞ্চল। অনেক বসত বাড়িতে উঠেছে পানি। রাস্তাঘাট ডুবে বিচ্ছিন্ন হয়ে পড়ছে যোগাযোগ। পানির চাপ বেড়ে যাওয়ায় বন্যা নিয়ন্ত্রণ বাঁধগুলো ঝুঁকিতে পড়েছে। বন্যা ও ভাঙন আতঙ্কে দিন পার করছে নদী পাড়ের কয়েক হাজার মানুষ। ব্যাপক ক্ষতির মুখে পড়েছে রোপা, আমন ও মৌসুমি ফসল। দর্শক, উজানের ঢল আর টানা বৃষ্টিতে বিপদসীমার উপর দিয়ে বইছে তিস্তার পানি। এ নিয়ে আরো জানবো। আমাদের সাথে যোগ দিচ্ছেন কুড়িগ্রাম থেকে সহকর্মী জুয়েল রানা। জুয়েল, বন্যা ও ভাঙন আতঙ্কে নদী পাড়ের হাজারো মানুষ রয়েছে। এই পরিস্থিতিতে আসলে প্রশাসনের প্রস্তুতি চোখে পড়েছে কিনা জানাবেন আমাদের। লিনিয়া, আমি এই মুহূর্তে রয়েছি কুড়িগ্রামের রাজারহাট উপজেলার ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের কিতাবখা এলাকায়। এটি তিস্তা নদীর আসলে অববাহিকা। আপনাকে যদি একটু দেখাতে চাই, এখানে কিন্তু অনেক ফসলি জমি যারা আমন আবাদ করেছে, সে আমনগুলো কিন্তু তিস্তার পানি বেড়ে যাওয়ার ফলে কিন্তু সে আমন আবাদগুলো তলিয়ে গেছে। পাশাপাশি কিন্তু এখানে বাদাম রোপণ করা হয়েছিল, সে বাদামগুলো তলিয়ে গেছে। এছাড়াও আলুও রোপণ করা হয়েছে, সে আলুগুলো রোপণ করা হয়েছে। আপনাকে একটি তথ্য জানিয়ে রাখি, তিস্তার পানি কিন্তু এই মুহূর্তে 31 সেন্টিমিটার বিপদসীমার উপর দিয়ে আসলে প্রবাহিত হচ্ছে। ফলে কিন্তু তিস্তার যে অববাহিকার নিম্নাঞ্চলের যে গ্রামগুলো আছে, সে গ্রামের অসংখ্য গ্রাম কিন্তু প্লাবিত হয়েছে। ফলে এখানকার মানুষ আতঙ্কিত হয়ে পড়েছে যে 2 দফা কিন্তু বন্যা এর আগে তারা সামাল দিয়েছে। পরবর্তী যে 3 দফা বন্যার কবলে পড়েছে এখানকার মানুষ, তারা আসলে দুশ্চিন্তায় পড়ছে। এছাড়াও আমি স্থানীয় প্রশাসনের সঙ্গে কথা বলেছি, তারা আমাকে জানিয়েছে তারা নাকি স্থানীয়ভাবে প্রাথমিকভাবে তারা 600 পরিবারের
পানিবন্দির তালিকা করেছে। ইতিমধ্যেই গতকাল 100 পরিবারকে শুকনো খাবার তারা বিতরণ করেছে। তারা বলছেন যে আজ আবার তারা নতুন করে কিন্তু শুকনো খাবার বিতরণ করবেন। এছাড়াও কিন্তু পানি উন্নয়ন বোর্ড বলছে যে আজ হয়তো 30 পানি বৃদ্ধি পাবে, আগামীতে কিন্তু আগামীকাল থেকে পানি কমতে থাকবে এবং অন্যান্য যে নদ নদীগুলো আছে সেই নদ নদীগুলোর পানি কিন্তু বৃদ্ধি পাচ্ছে। তবে পানি উন্নয়ন বোর্ড বলছে যে এই মুহূর্তে কিন্তু অন্যান্য যে নদ নদীগুলো আছে এসব নদ নদীর পানি কিন্তু বিপদসীমা অতিক্রম করার আসলে কোনো সম্ভাবনা নাই। আপনাকে যদি একটু দেখাই যে এখানকার কিন্তু অসংখ্য মানে বাড়িতে আসলে পানি উঠেছে, ফলে কিন্তু তারা নৌকার ভেলা এবং মানে হেঁটে কেউ কলা গাছের ভেলায় কিন্তু যাতায়াত করছে। তারা কিন্তু একটা প্রস্তুতি ছিল না, হঠাৎ দুদিনের পানিতে কিন্তু তারা মানে কোনো মানে কুল কিনারা পাচ্ছে না, আসলে তারা কই যাবে, হঠাৎ করে বাড়ির চারিদিকে পানি এবং এ কারণেই তারা পরিবার পরিজন নিয়ে অনেকে কিন্তু নৌকায় আসলে চলাচল করছে, কেউ কেউ আসলে নৌকা আশ্রয় নিয়েছিল। এই ছিল আসলে তিস্তার পাড় থেকে বন্যা পরিস্থিতির সর্বশেষ খবর। জুয়েল, অসংখ্য ধন্যবাদ আপনাকে। দর্শক, কুড়িগ্রাম থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী জুয়েল। কুষ্টিয়ায় অবৈধ দখলদারদের কবলে পড়ে অস্তিত্ব সংকটে জিকের পানি প্রবাহ খাল। দীর্ঘদিন ধরে অবৈধভাবে খালটি দখল করে গড়ে তোলা হয়েছে কল কারখানা সহ বিভিন্ন স্থাপনা। এমনকি এসব কলকারখানার বর্জ্য বন্ধ হয়ে গেছে খালের পানি প্রবাহ সহ পানি নিষ্কাশন ব্যবস্থাও। ফলে জলাবদ্ধতার কবলে পড়েছে হাজার হাজার বিঘা ফসলি জমি সহ বসত বাড়ি। এতে চরম বিপাকে পড়েছেন স্থানীয় বাসিন্দা ও কৃষকেরা। তাই দ্রুত খালটি অবৈধ দখলমুক্ত সহ খননের দাবি তাদের। ইরফান রানার ক্যামেরায় কুষ্টিয়া থেকে নাহিদ হাসান তিতাসের রিপোর্ট। এটি কুষ্টিয়ার লাহিনী বটতলা এলাকার জিকে প্রধান ক্যানেলের শাখা খাল। এই খালের মাধ্যমে এলাকার ফসলি জমিতে পানি সরবরাহ সহ হয় পানি নিষ্কাশন। তবে দীর্ঘদিন ধরে অবৈধভাবে এই খালটি দখল করে গড়ে তোলা হয়েছে কলকারখানা সহ বিভিন্ন স্থাপনা। এমনকি এসব কলকারখানার বর্জ্যে বন্ধ হয়ে গেছে খালের পানি প্রবাহ সহ পানি নিষ্কাশন ব্যবস্থাও। ফলে পানিতে তলিয়ে গেছে প্রায় 3000 বিঘা ফসলি জমি। চরম ক্ষতির মুখে পড়েছে এই এলাকার কৃষকেরা। তাই দ্রুত খালটি অবৈধ দখল মুক্ত সহ খননের দাবি তাদের। ক্যানেলে কিন্তু অবৈধ বাড়ি হয়ে আমাদের ক্যানেলটা বুঝায় ফেলেছে। তারপরে আপনার কিছু দুটো মেল হয়েছে জায়গায়, ওই মাথায় যায় সেই মেলের জন্যই আমাদের পানি বেরোয় না, মানে ক্যানেলে ভরাট পড়ে গেছে। আমরা 10 থেকে 12 বছর আমরা হাজার হাজার বিঘা ফসলের জমি আমরা ফসল একটাও ঘরে তুলতে পারি না। আমাদের যেসব প্রান্তিক কৃষকরা আছে তারা এই মানে বছরের বছর তারা লোকসান দিয়ে যাচ্ছে। যত বর্জন আছে এই বর্জনগুলো সব খালে ফেলানোর পর খালের তো কোনো রকম পানি বাড়ায় না, এর জন্যে আমাদের এই মাঠটার আজ এই অবস্থা। শুধু তাই নয়, খাল দখলের ফলে বন্ধ হয়ে গেছে এলাকার পানি নিষ্কাশন ব্যবস্থা। পানি উঠেছে বসত বাড়িতেও। বাসিন্দারা পড়েছেন চরম বেকায়দায়। দ্রুত এর সমাধান চাই তারা। এখানে আসলে রোড নাই, কিছু নাই, ড্রেন নাই, এখানে পানি বাহাতি পারে না, খুব সমস্যার ভিতরে আমরা আছি। হাত পা চুলকা করে খাচ্ছে, তো এতে তো সমস্যা। বন্দি হয়ে আমরা থাকছি, সবাই মা বাপের বাড়ি চলে যাচ্ছে, যারা মারে বাড়ি নি তারা কোন যাবি। এ বিষয়ে দখলদাররা ক্যামেরার সামনে কথা বলতে রাজি না হলেও অভিযুক্ত এক কারখানার মালিক সবকিছু অস্বীকার করে বলছেন তিনি কোনো খালের জায়গা দখল করেননি। এমনকি তার কারখানার বর্জ্যও ফেলেন না জিকের খালে। আমার তো জায়গাই না, আমি ক্যানেলের ধারে তিলুক জায়গায় আমরা বেশি করি, জিকের জায়গায় আমি নাই, তো জিকের জায়গায় যাবো কেন? জিকি জায়গায় যারা ঘর বাড়ি রয়েছে তার দেখে না, জিকি আলাদা দেখে না। আমরা যে ময়লা মাটি সেটা আমরা আলাদা জায়গায় ফেলা দিয়ে আসি। তবে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা বলছেন খাল দখল করে অবৈধ স্থাপনা গড়ে তোলার কোনো সুযোগ নেই। যারাই এর সাথে জড়িত থাকুক না কেন তাদের বিরুদ্ধে নেওয়া হবে ব্যবস্থা। এই বিষয়ে দেখি যদি তারা পরিবেশে ক্ষতি সাধন করে থাকে এবং আমাদের ড্রেনেজ ক্যানেল সেটা যদি বন্ধ করে থাকে তাহলে আমরা তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা করব। শুধু আশ্বাস নয়, দ্রুতই খালটি খনন সহ দখলদারদের হাত থেকে মুক্ত করার দাবি স্থানীয়দের। নাহিদ হাসান তিতাস, দেশ টিভি, কুষ্টিয়া। কুষ্টিয়ার খোকসায় মাইক্রোবাস চাপায় 4 স্কুল ছাত্রী নিহত হয়েছে, আহত হয়েছে একজন। রোববার সকাল 7:15 দিকে শিমুলিয়ায় কুঠিপাড়া এলাকায় কুষ্টিয়া রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন স্থানীয় পাইকপাড়া মির্জাপুর মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী মিম, তানজিলা, বিথি ও সাদিয়া।
পুলিশ জানায় সকালে শিমুলিয়া কুঠিপাড়া জামে মসজিদে কোরআন পড়া শেষে শিক্ষার্থীরা বাড়ি ফেরার পথে একটি দ্রুতগামী মাইক্রোবাস তাদের চাপা দিয়ে পাশের পুকুরে উল্টে পড়ে। এই সময়ে ঘটনাস্থলেই মিমের মৃত্যু হয়। অন্যদের উদ্ধার করে খোকসা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক আরও 3 জনকে মৃত ঘোষণা করেন। আহত সাদিয়া হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ দুর্ঘটনার পর কুষ্টিয়া রাজবাড়ী আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে স্থানীয়রা। দর্শক, যেমনটি বলেছিলাম, কুষ্টিয়ার খোকসায় মাইক্রোবাস চাপায় 4 স্কুল ছাত্রী নিহত হয়েছে, আহত হয়েছে 1 জন। এ নিয়ে আরো জানবো, আমাদের সাথে সহকর্মী নাহিদ হাসান তিতাস যুক্ত হচ্ছেন। তিতাস, ঘটনা কখন ঘটেছে সে বিষয়ে বিস্তারিত জানাবেন। লিনিয়া, আসলে এই যে মারাত্মক যে সড়ক দুর্ঘটনা সেটি কিন্তু কুষ্টিয়া রাজবাড়ী মহাসড়কের শিমুলিয়া নামক স্থানে এই ঘটনাটি ঘটেছে আজ সকাল 7:15 দিকে। এবং সকালে 7:15 যে 4 শিক্ষার্থী নিহত হয়েছেন এবং 1 জন আহত হয়েছেন, এরা কিন্তু সবাই স্কুল শিক্ষার্থী। অর্থাৎ কেউ 8ম শ্রেণীতে পড়ে, কেউ 7ম শ্রেণী এবং কেউ 5ম শ্রেণী। তারা স্থানীয় একটি মসজিদে কোরআন পড়ে বের হচ্ছিলেন এবং কোরআন পড়ে বের হয়ে যখন শিমুলিয়া নামক স্থানে কুষ্টিয়া রাজবাড়ী যে মহাসড়ক, সেই মহাসড়কটি পারাপারের সময় কিন্তু বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাস তাদের চাপা দেয়। এতে কিন্তু ঘটনাস্থলে মিম নামে যে 8ম শ্রেণীর শিক্ষার্থী তিনি মারা যান এবং পরবর্তীতে 4 জনকে খোকসা জেনারেল হাসপাতালে নিয়ে আসা হয় এবং নিয়ে আসার পরে 3 জন মারা যায় এবং এখন শুধুমাত্র বেঁচে আছেন 5ম শ্রেণীর শিক্ষার্থী ফাতেমা। এই অবস্থায় কিন্তু এখন খোকসা যে মহাসড়ক সেটি কিন্তু যারা স্থানীয় রয়েছেন, স্থানীয়রা কিন্তু বন্ধ করে দিয়েছেন এবং বন্ধ করে দিয়ে বিক্ষোভ প্রদর্শন করছেন। তারা বলছেন যে এই যে দুর্ঘটনা ঘটেছে, এই দুর্ঘটনার জন্য কিন্তু চালক দায়ী, কারণ 5 জন এই শিশু শিক্ষার্থী অর্থাৎ স্কুলের পড়ুয়া যে শিক্ষার্থী নিহত হয়েছে, এই ঘটনায় কিন্তু রাস্তাঘাট পুরাই বন্ধ করে দিয়ে কিন্তু স্থানীয় যারা জনতা রয়েছেন তারা কিন্তু বিক্ষোভ প্রদর্শন করছেন। আর তাদের একটি দাবি যে তারা এখানে কোনো ধরনের কোনো লাশ পোস্টমর্টম করতে দেবে না, তারা যতক্ষণ না পর্যন্ত তাদের সন্তানের লাশ তারা পাবে ততক্ষণ পর্যন্ত রাস্তা অবরোধ করে কিন্তু বিক্ষোভ করবে। আর এই যে ঘটনাটি ঘটেছে, ঘটনার পরে কিন্তু একটি শোকের ছায়া নেমে এসে এলাকায়। এ বিষয়ে আমি স্থানীয় যে প্রশাসন হাইওয়ে পুলিশের প্রধানের সাথে আমি কথা বলেছি। তিনি যেটি জানাচ্ছেন যে আসলে তারা সকাল 8টার দিকে এই খবরটি পেয়েছেন এবং 7:15 এই ঘটনা ঘটেছেন। তারা এসে মাইক্রোবাসটি কিন্তু পাশের একটি খাদে অর্থাৎ ক্যানেলে পড়ে আছে। এখন পর্যন্ত অবশ্য ড্রাইভার থেকে শুরু করে মাইক্রোবাসে যারা রয়েছে তারা কিন্তু কেউ আহত হয়নি এবং তারা সবাই পলাতক রয়েছে। আর এই ঘটনায় কিন্তু একেবারে এলাকা জুড়ে একটি শোকের ছায়া চলছে। আসলে স্থানীয়দের মধ্যে অনেকটা বিক্ষুব্ধ স্থানীয়রা, তারা রাস্তার যারা যান চলাচল বন্ধ করে দিয়েছে। আর এই যে ঘটনা, এরা কিন্তু সবাই পাইকপাড়া মির্জাপুর মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী, অর্থাৎ কেউ 8ম শ্রেণীতে পড়ে, কেউ 7ম শ্রেণী এবং কেউ 5ম শ্রেণীতে। এখন প্রথমে মারা যায় মিম, যার বয়স কিন্তু 12 বছর এবং তিনি 8ম শ্রেণীর শিক্ষার্থী পাইকপাড়া মির্জাপুর মাধ্যমিক বিদ্যালয়ের। এবং এখন পর্যন্ত যিনি আহত আছেন অর্থাৎ তিনিও গুরুতর আহত, তার নাম হচ্ছে ফাতেমা, তিনিও মির্জাপুর মাধ্যমিক বিদ্যালয়ের 5ম শ্রেণীর শিক্ষার্থী। এখন পর্যন্ত আমরা এতটুকু বলতে পারি যে এই যে মর্মান্তিক যে সড়ক দুর্ঘটনা, এই ঘটনায় কিন্তু 4 জন মারা গেছে এবং 1 জন এখন পর্যন্ত আহত রয়েছে। এই ছিল কুষ্টিয়া থেকে আমার কাছে সড়ক দুর্ঘটনার সর্বশেষ খবর।